Good morning, dear first year students. How are you? I think you are well by the grace of the Almighty Allah. I'm fine also. I am Muhammad Farhatul Bari, Assistant Professor of English, Jinjira PM Pilot School and College, Jinjira, Dhaka. Okay, dear students, today's topic or lesson is a poem called The Lake Isle of Innisfree, Unit 10, Lesson 1. Written by W.B. Yeats, 1865 to 1939. Okay, dear students, আজকে আমাদের পাঠের বিষয়টি হচ্ছে লেক মানে হ্রদ, আইল মিন্স হলো আইল্যান্ড বা দ্বীপ, অব ইনিসফ্রি, ইনিসফ্রি নামক একটি দ্বীপের হ্রদ। সেই লেক শব্দের অর্থ হ্রদ, আইল মিন্স হলো দ্বীপ, আর ইনিসফ্রি নামক একটি স্থানের নাম। এখন ইনিসফ্রি দ্বীপের হ্রদ। এখন নাও লেট আস সি দ্য লার্নিং আউটকামস, অর্থাৎ আজকে এই পাঠের বিষয় থেকে আমরা কি কি জিনিস শিখতে পারবো বা শিখন ফলটি কি। আফটার ইউ হ্যাভ স্টাডিড দ্য লেসন or the poem, you will be able to know about the poet, you will be able to know about some important words and their Bengali meaning. After you have studied the lesson, you will be able to know about the theme of the poem. Okay, dear students, অর্থাৎ এটার বাংলা করলে হয় যে আজকে এই পাঠের এই পাঠ্য বিষয়টি পড়ার পর, এই কবিতাটি পড়ার পর আমরা এই কবিতাটির কিছু গুরুত্বপূর্ণ শব্দের বাংলা অর্থ জানতে পারব। এই কবিতাটির কবি সম্পর্কে অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস সম্পর্কে জানতে পারব। আমরা পাশাপাশি এই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে জানতে পারব। ওকে, ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট অফ অল I am going to tell about the poet উইলিয়াম বাটলার ইয়েটস। অর্থাৎ সর্বপ্রথম আমি W.B. ইয়েটস অথবা যাকে পূর্ণাঙ্গ রূপ বললে ওনার নামটি বললে বুঝাবে উইলিয়াম বাটলার ইয়েটস সম্পর্কে তোমাদেরকে কিছু বলতে চাই। হি ওয়াজ বর্ন ইন 1865 and he was died in 1939. আমরা সকলেই জানি 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই সময়কালের অর্থাৎ সালেই তিনি মৃত্যুবরণ করেছিলেন 1939 সালে। W.B. Yeats was an Irish poet whose early poetry showed a yearning for love and peace, and who found in nature a refuge from the ugliness of city life.
he tends to take shelter in nature to escape from the cruelties of city life. অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস, যিনি 1865 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1939 সালে মৃত্যুবরণ করেছিলেন, তাঁর এই জীবদ্দশায় যদি অর্থাৎ তার যদি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট আমরা লক্ষ্য করি, দেখা যায় তিনি একজন আইরিশ পয়েট। আইরিশ মিন্স আয়ারল্যান্ডের কবি, যার কবিতার বিষয়বস্তুগুলো কেন্দ্রীভূত ছিল লাভ অ্যান্ড পিস, অর্থাৎ ভালোবাসা এবং প্রেম এবং পিস এবং শান্তির বিষয়ে কিন্তু তার কবিতাগুলোতে সন্নিবেশিত হয়েছিল। এবং শুধু তাই নয়, হি ওয়ান্টস টু এসকেপ ফ্রম দ্য সোসাইটি, তিনি এই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে মুক্ত হয়ে তিনি হি ওয়ান্টস টু লিভ ইন আ লনলি প্লেস, অর্থাৎ তিনি একটি একাকিত্ব, একটি নিস্তব্ধ একটি পরিবেশে বসবাস করতে পছন্দ করতেন। কারণ দি ফিলোসফি অব দ্য পয়েটের অর্থাৎ এই কবির একটি দি ফিলোসফিক্যাল আইডিয়া অব দ্য পয়েট, philosophical concept of the poet is that peace comes dropping slow, অর্থাৎ peace can be found in a lonely place, in a solitary place, অর্থাৎ ওনার মুখ্য বিষয়টি হলো যে শান্তি কেবল নিস্তব্ধ পরিবেশেই পাওয়া সম্ভব। একটি কোলাহলপূর্ণ পরিবেশে, একটু কাওয়াসপূর্ণ পরিবেশে কোনো মতেই একটি ডিস্টার্বিং একটি সিচুয়েশনে কখনোই শান্তি খুঁজে পাওয়া যায় না। এই জন্যে তিনি সবসময় লনলি প্লেসে নিজে চলে যেতে চাইতেন। ইট ইজ দ্য টেন্ডেন্সি অব রোমান্টিক পয়েট, অর্থাৎ এটা হচ্ছে কল্পনাশ্রিত হয়ে রোমান্টিক যুগের যারা কবি, তাদের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে তারা এই পৃথিবী থেকে বাস্তবতা থেকে মুক্ত হয়ে তারা একটি কল্পনাশ্রিত একটি স্থানে চলে যেতে চাইতেন এবং যেখানে তারা শান্তি এবং অন্যান্য বিষয়গুলো পেতেন। যাই হোক, আমরা ওনার কবি সম্পর্কে জানলাম W.B. ইয়েটস, এবং ওনার কবিতার ভিতরে লাভ অ্যান্ড পিস অর্থাৎ শান্তি এবং প্রেম এই বিষয়টা তার কবিতার মধ্যে সন্নিবেশিত রয়েছে, সেটাও জানলাম। এবং কবি যে প্রকৃতি প্রেমিক ছিলেন, অর্থাৎ W.B. ইয়েটস ইজ আ পয়েট অফ নেচার, এই বিষয়টা একেবারে ইট ইজ ইনএভিটেবল টু আস, অর্থাৎ আমাদের কাছে একেবারে অত্যাবশ্যকীয়ভাবে ধরা পড়েছে যে তিনি একজন প্রকৃতির কবি। Man often takes a journey to an imaginary world in order to forget the sufferings and anxieties of life, অর্থাৎ মানুষ প্রায় কিন্তু এই জীবনের উদ্বিগ্নতা, জীবনের দুঃখ কষ্ট থেকে ভুলে থাকার জন্যে মানুষ কিন্তু একটু কল্পনাশ্রিত হয়ে কোনো একটা স্থান লাভ করতে চায়, অর্থাৎ কোনো একটা স্থানে চলে যেতে চায়। The poet wants to escape from the sorrows and refuse from the ugliness of city life, অর্থাৎ কবিও কিন্তু এই যে শহুরে জীবনের কদর্যতা থেকে মুক্ত হয়ে তিনি চলে যেতে চান একটি শান্তিময় স্থানে, একটি প্রশান্তময় একটি স্থানে চলে যেতে চান, এবং সেই প্রশান্তময় স্থানে যে চলে যেতে চান, সেই প্রশান্তময় বা শান্তময় নিস্তব্ধ সেই স্থানের নাম হচ্ছে ইনিসফ্রি। ইটস নেম ইজ ইনিসফ্রি।
He wants to go to the island of Innisfree, escaping from the cruelties of city life. অর্থাৎ শহুরে জীবনের এই অর্থাৎ নিষ্ঠুরতা থেকে মুক্ত হয়ে তিনি ইনিসফ্রি নামক স্থানে চলে যেতে চান। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। The poet glorifies the sublimity of nature of a lonesome place where he condemns the conflict of society. অর্থাৎ কবি এই সমাজ জীবনের এই কনফ্লিক্ট দ্বন্দ্বকে ঘৃণাবশত প্রত্যাখ্যান করে তিনি কিন্তু প্রকৃতির সান্নিধ্যে চলে যেতে চেয়েছিলেন এবং এই কবিতাটিও সেই প্রকৃতির মধ্যে চলে যাওয়া এবং প্রকৃতির মধ্যে প্রশান্তি খুঁজে পাওয়ার বিষয়টি সন্নিবেশিত হয়েছে। এই কবিতাটি যখন আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ব তখন এই বিষয়টি আমাদের কাছে দৃশ্য গ্রাহ্য হবে, অর্থাৎ তখন ডিজার্নিবল হবে আমাদের এই বিষয়টি। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও I am going to indicate some important words and their meanings. Look at the whiteboard. You have to take your pages and write down these words on your pages. Isle একটি নাউন, নামজাতীয় শব্দ, এর অর্থ হচ্ছে দ্বীপ। ক্লেই, উচ্চারণটি দেখছো? ক্লেই অর্থ হলো কাদামাটি। ওয়েটল অর্থ হলো বেতের কাঠামো। বাতা এক ধরনের বেত জাতীয় বৃক্ষ, গুল্ম জাতীয় এক ধরনের গাছ। হাইভ একটি নাউন বা নামজাতীয় শব্দ, মৌমাছি পালনের জন্য বাক্স। ভেইল একটি নাউন শব্দ, এর অর্থ হচ্ছে অবগুণ্ঠন বা পর্দা। গ্লিমা, আরের উচ্চারণটা উজ্জ্ব থাকবে। গ্লিমা এই শব্দটি একটি নাউন শব্দ যার অর্থ হচ্ছে ক্ষীণ আলো বা নিবু নিবু আলো। পার্পল অর্থ হলো লাল এবং নীলের মিশ্রণে সৃষ্ট রং বা রক্তবর্ণ। এই কবিতার ভিতরে এটাকে রক্তবর্ণ হিসেবে অভিহিত করা হয়েছে। আসলে লাল এবং নীল তোমরা জানো কি না জানি না, তবে আজকে জেনে নাও লাল এবং নীলের মিশ্রণে কিন্তু বেগুনি রঙের সৃষ্টি হয়। যাই হোক, কিন্তু এই কবিতায় রক্তবর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্লো, গ্লো উচ্চারণ দেখো, গ্লো একটি নাউন শব্দ, এর অর্থ হচ্ছে আভা। লিনিট শব্দটি একটি নাউন শব্দ এবং এর অর্থ হচ্ছে শ্যামা জাতীয় পিঙ্গল বর্ণের গায়ক পাখি বা কালো বর্ণের এক ধরনের গায়ক পাখি। লেপ শব্দের অর্থ হচ্ছে ছোট ছোট ঢেউয়ের আঁচড়ে পড়া, একটি ভার্ব শব্দ। গ্রেই অর্থ হচ্ছে একটি নাউন শব্দ যার অর্থ হচ্ছে ধূসর। গ্লেইড একটি নাউন শব্দ যার অর্থ বনের ভিতরে ফাঁকা জায়গা। এই শব্দগুলো আশা করি I think you have already written these words and their Bengali meaning. Okay, dear students, now I want to read the lines of the poem with Bengali meaning. আমি এখন এই কবিতার লাইন বাই লাইন পড়ব, ইংরেজি বাক্যগুলো পড়ব এবং প্রত্যেকটা বাক্যের
বাংলা অর্থসহ তোমাদের কাছে বলবো। Look at the whiteboard and you have to pay heed to my lecture or to my words. I will arise and go now. আমি উঠব, arise শব্দটি আবার জেগে ওঠাও বলা যায়। I will arise, আমি উঠব, and go now, এবং এক্ষুনি চলে যাব, and go to Innisfree, এবং এক্ষুনি আমি ইনিসফ্রিতে চলে যাব, ইনিসফ্রি নামক স্থানে চলে যাব, কবি বলছেন। and a small cabin built there, এবং সেখানে আমি একটি ছোট কুটির নির্মাণ করব, কুটির বানাবো। of clay and wattle made, এবং আমি সেখানে কাদামাটি দিয়ে এবং বাতার বেড়া দিয়ে একটি কুটির বানাবো, মানে বাস করার জন্য আমি সেখানে একটা কুটির বানাবো। ওই সেই নির্জন লেকের পাশে, সেই নির্জন স্থানে আমি একটি কুটির বানাবো। 9 bean rows will I have there, এবং আমি সেখানে 9টি সিমের সারি, মটরশুঁটির সারি দেখতে পাবো। রোজ শব্দের অর্থ হলো সারি। hive ফ আরের উচ্চারণ হবে না, ফ দ্য হানি বি, এবং সেখানে আমি মৌমাছিদের মৌচাক দেখতে পাবো, মৌমাছিরা মৌচাক তৈরি করবে সেখানে। and live alone in the beloved glade, এবং আমি সেখানে মৌমাছির গুঞ্জরিত স্থানে একাকী বাস করব। পরের বাক্যগুলো একটু পড়ছি, সবাই একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। and I shall have some peace there, আরের উচ্চারণটা উজ্জ্ব থাকবে, এবং আমি সেখানে কিছুটা শান্তি খুঁজে পাব। এই জন্যে শান্তি খুঁজে পাব, পিস কামস ড্রপিং স্লো, এবং শান্তি আসে স্তব্ধ নীরবতায়, এবং শান্তি আসলে ধীরে ধীরে আসে, ফোঁটায় ফোঁটায় আসে, অর্থাৎ খুবই ধীরে ধীরে বা আস্তে আস্তে শান্তি কিন্তু মানুষের মধ্যে আসে। এখানে যদি আমরা কাব্যিক ভাষায় মানে বলতে চাই, তাহলে বলতে হবে যে আসলে স্তব্ধ নীরবতায় কেবলমাত্র শান্তি ফিরে আসে, শান্তি পাওয়া যায়, স্তব্ধ নীরবতায় শান্তি খুঁজে পাওয়া যায়। খুব চমৎকার একটি কথা কবি কিন্তু বলেছেন এখানে। ড্রপিং ফ্রম দ্য ভেলস অব দ্য মর্নিং টু হোয়ার দ্য ক্রিকেট সিংস। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ, ক্রিকেট শব্দটি একটি খেলার যেমন একটি শব্দ, আবার ক্রিকেট শব্দটির অর্থ হলো ঝিঝি পোকা। ড্রপিং ফ্রম দ্য ভেলস অব দ্য মর্নিং টু হোয়ার দ্য ক্রিকেট সিংস, এবং সকালের অবগুণ্ঠন ভেঙে যখন ভাঙবে, তখন আমি ঝিঝি পোকার শব্দ শুনতে পাব, গান শুনতে পাব। There midnights all a glimmer and a noon a purple glow, এবং সেখানে মাঝ রাতে নিভু নিভু আলোতে, গ্লিমা শব্দটি আমরা এখানে লিখেছিলাম নিভু নিভু আলো বা ক্ষীণ আলো। মাঝ রাতে দেখবে আকাশ কিন্তু নিভু নিভু আলো, একটু ক্ষীণ ক্ষীণ আলো দেখা যায়, এই ক্ষীণ আলোতে আমি দেখতে পাবো। অ্যান্ড দ্য নুন দেখতে পাবো, ক্ষীণ আলোটি দেখতে পাবো। অ্যান্ড দ্য নুন, এবং মধ্যাহ্ন সময়ে আমি কিন্তু একটি রক্তবর্ণের আভা দেখতে পাবো, অর্থাৎ সূর্য যখন মাঝ বরাবর থাকবে তখন আমি রক্তিম আভা দেখতে পাবো। অ্যান্ড ইভিনিং ফুল অব দ্য
লিনিটস উইংস, এবং সন্ধ্যাবেলায় আমি কিন্তু শ্যামা জাতীয় গায়ক পাখির পাখা ঝাপটানির শব্দ শুনতে পাবো, পাখা ঝাপটাচ্ছে সেটা দেখতে পাবো। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই বিষয়টা, এই কতগুলো বাক্যগুলো বুঝতে পেরেছো, কতগুলো বাক্য যেগুলো পড়া হয়েছে বুঝতে পেরেছো। আবার কবি বলেছেন, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও, আমি আবার জেগে উঠব এবং এক্ষুনি চলে যাব। ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে, আমরা ডে বলি, আসলে ডে না, ডে একটা রস্যই হবে, একটা ডে রস্যই। ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে, আমি উঠব এবং এক্ষুনি চলে যাব, এবং এক্ষুনি চলে যাব। ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে, এবং দিনে এবং রাতে সর্বদাই আমি চলে যাব সেখানে। আই হিয়ার, আমি শুনতে পাবো, লেক ওয়েটা ল্যাপিং উইথ দ, মোটেই থ উচ্চারিত হবে না, উইথ শব্দটির উচ্চারণ লাস্টে দ উচ্চারিত হবে। আই হিয়ার লেক ওয়েটা ল্যাপিং উইথ ল সাউন্ডস বাই দ্য শো, এবং আমি সৈকতের পাশে, হ্রদের তীরে ছোট ছোট ঢেউয়ের ঝাপটানির শব্দ শুনতে পাব, ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ শুনতে পাব। While I stand on the roadway, যখনই আমি কোনো রাস্তার মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে থাকি, or on the pavements grey, অথবা কোনো ধূসর পথের মাঝখানে, ধূসর বর্ণের পিচ ঢালা পথে যখন আমি দাঁড়িয়ে থাকি, আই হিয়ার ইট ইন দ্য ডিপ হার্টস কোর, এবং আমার হৃদয়ের মাঝে সেই ইনিসফ্রির কথা কিন্তু অন্তরে বেজে ওঠে। আমার সেই হৃদয়ের মাঝে, আমি যখন শহরের জীবনে বসবাস করি, আমার হৃদয়ে পড়ে থাকে সেই ইনিসফ্রি নামক স্থানে, আমার হৃদয়ের কন্দরে, হৃদয়ের অন্তরে জেগে ওঠে সেই ইনিসফ্রি নামক স্থানের কথা, আমার হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই কবিতার প্রত্যেকটা লাইন তোমরা বুঝতে পেরেছ। নাও I am going to tell about the theme of the poem. The poem, The Lake Isle of Innisfree, written by W.B. Yeats, the poet tries to find peace and serenity, অর্থাৎ এই কবিতার ভিতরে দি লেক আইল অব ইনিসফ্রি, এই কবিতাটার ভিতরে W.B. ইয়েটস অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস তিনি কিন্তু প্রশান্ত ভাব এবং শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। পিস অ্যান্ড কনফ্লিক্ট ইজ আ ট্যান্টালাইজিং টপিক ফর দ্য ইয়েটস, অর্থাৎ শান্তি এবং দ্বন্দ্ব, এই দুটি বিষয় ওনার কবিতার ভিতরে পুনঃ বা বারবার এসেছে ওনার কবিতায়। দি পয়েট ইজ ভেরি মাচ এগার ফর পিস, অর্থাৎ কবি কিন্তু খুবই আগ্রহান্বিত ছিলেন শান্তির জন্যে। বাট ইট কামস স্লোলি, নট অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য পয়েট এক্সপেক্টস, কিন্তু এটা এসেছে এতই ধীরে ধীরে, কবি যা প্রত্যাশা করেছেন তার বাইরে, অর্থাৎ সে প্রত্যাশিতভাবে কিন্তু আসেনি, এটা শান্তিটা এসেছে ধীরে ধীরে। দি পয়েট desires peace so much because living in the society or city he has experienced life in all its aspects, অর্থাৎ কবি কিন্তু সবসময় আকাঙ্ক্ষা করেছেন শান্তির, কারণ তিনি এই সমাজে বা শহরে বসবাস করে তিনি কিন্তু সেই সমাজ এবং শহরের
নানা দিক কিন্তু বুঝতে পেরেছেন, অভিজ্ঞতা লাভ করেছেন নানা দিক নিয়ে। হি নোজ দ্য ফেট অব ওয়ার অর কনফ্লিক্ট, তিনি জানেন যে যুদ্ধ এবং দ্বন্দ্বের কি ভাগ্য রয়েছে, পরিণতি রয়েছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে বা বাস্তবিক পক্ষে পিস ইজ দ্য ডমিনেন্ট থিম ইন দ্য পয়েম, অর্থাৎ শান্তি হচ্ছে এই কবিতার প্রাধান্যকারী একটি বিষয় এই কবিতার ভিতরে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো থিমটি এখন, বা বিষয়বস্তুটি বুঝতে পেরেছো, বিষয়টি কবিতার বিষয়ে কোন বিষয়ে বলা হয়েছে। নাও আই এম গোয়িং টু রাইট ডাউন আ কোশ্চেন দ্যাট মিন্স HW. You have to write down the question on your pages. Okay, dear students, look at the whiteboard. HW, write down the theme of the poem, not more than 50 words. Write down the theme of the poem, not more than 50 words. Okay, this is for the day. Thank you very much. See you in the next class.